সেলিব্রেট সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সিরিজটা আমরা চালাচ্ছি। তো এর আগে আমরা ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেনগুলো সমস্ত শেষ করেছি এবং আজকে আমরা ভারতীয় সংবিধানের ক্লাস 3-তে আছি। ইন্ডিয়ান ইকোনমির সমস্ত ক্লাস দেওয়া হয়ে গেছে, তোমরা ভিডিওতে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবে। আমরা নিচে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ইকোনমির, এবং এছাড়াও আমাদের যে 1000 এমসিকিউ সিরিজ আছে সেই প্লেলিস্টটিও তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্নগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি। যারা ডাব্লিউবি প্রিপারেশন নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপিএসসি যে কোনো রকম এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ সংবিধানের যে নির্দেশাত্মক নীতি সেটা কি বলছে, আর এনফোর্সেবল থ্রু কোর্ট অফ ল, অর্থাৎ কি এটা কোর্টের লর মাধ্যমে এনফোর্সেবল করা হয়, নাকি বলছে আর নট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এটা কনস্টিটিউশনের মধ্যে নেই, ভারতীয় সংবিধানের মধ্যে নেই। আর নট এনফোর্সেবল থ্রু দ্য কোর্ট অফ ল, নাকি কোর্টের ল দ্বারা এনফোর্সেবল করা যায় না। হ্যাভ বিন ব্রড ফ্রম দ্য আমেরিকান কনস্টিটিউশন, নাকি এটা আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, যে সরি অপশন সি, দ্য আর নট এনফোর্সেবল থ্রু কোর্ট অফ ল। অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল দিয়ে যদি তোমার কোনো রকম কোনো অসুবিধা হয়, তার জন্য কিন্তু তোমরা কোর্ট অফ ল অর্থাৎ আইনের সহযোগিতা নিতে পারবে না। এবং এই যে এখান থেকে সঠিক অ্যান্সারটা আমাদের বেছে নিতে পড়েছিল, তো এখানে শুধু সঠিক অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন সি। পরবর্তী কোশ্চেনে যাব। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের মধ্যে এই এই যে এখানে মৌলিক অধিকারগুলো বলা হয়েছে এর মধ্যে কোনটি একটি মৌলিক অধিকার নয়, অর্থাৎ যেটা নেই। বলছে দ্য রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ যে সমতা বা সমান অধিকার সবার, রাইট টু লিবার্টি, নাকি বলছে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার, নাকি বলছে রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন, নাকি যে কোনো রকম যে এক্সপ্লয়টেশন বলতে বোঝায় কেউ কারোর উপর অত্যাচার করছে মানবিকভাবে, সেই যে তার বিরুদ্ধে আবেদন, তার বিরুদ্ধে একটা রাইট অধিকার সেটা সে করতে পারে না, সেরকম বোঝায়। তো অপশন সি এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য রাইট টু প্রপার্টি। দেখতে পারবে রাইট টু প্রপার্টি কিন্তু প্রথমে ফান্ডামেন্টাল রাইটসে ছিল, এবং ফান্ডামেন্টাল রাইটস তখন ছিল কটি, 7টি ফার্স্ট টাইম, কিন্তু পরে রাইট টু প্রপার্টি বাদ দিয়ে দেওয়া হয়, তো একটি বাদ গেলে থাকছে আমাদের 6টি। এবং রাইট টু প্রপার্টি বাদ দেওয়া হয় 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1917-8-এ। রাইট টু যে প্রপার্টি এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং এটাতে বর্তমানে যে স্থান পেয়েছে আর্টিকেল 300 এতে এটা কি হয়েছে, স্থান পেয়েছে বন্ধুরা। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট এই যে একটা ধারণা, এটা ভারতীয় সংবিধানের কোন অংশে বলা হয়েছে। প্রিয়াম্বেল, প্রস্তাবনা, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ফোর্থ শিডিউল, তো চতুর্থ তপশিলে, নাকি বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নাকি নির্দেশাত্মক নীতিতে। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 4-এ আছে, পার্ট 4 আছে, এবং এটা হচ্ছে আমাদের যে 36 থেকে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 অব্দি আছে। তো এর মধ্যে যে আর্টিকেল 38 আছে সেখানে কিন্তু ওয়েলফেয়ার অফ স্টেট এই বিষয়টি বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব। বলছে পরবর্তী কোশ্চেনের জায়গায় আরো ডব্লিউবিসিএস মেন্স এমসিকিউ সিরিজ 1000 কোশ্চেন আমরা এমসিকিউ করেছি, সেই প্লেলিস্টের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। সেই প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখে নেবে, যাতে তোমাদের সমস্ত রকম পরীক্ষায় এগুলো কিন্তু হেল্পফুল হবে। পরবর্তী কোশ্চেন বলছে ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন্ডস এলাবোরেশন। আবার দেখো এই একই কোশ্চেন, সেটা একটু ঘুরিয়ে এসছে। তো বলছে যে এর মধ্যে কোন পার্টে কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্ট সেটাকে এলাবোরেশন বা বিস্তৃতি আছে সেটার। বলছে প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিরেক্টিভ অফ স্টেট পলিসি। তোমরা দেখতেই পেলে যে ওয়েলফেয়ার স্টেট কিসের ভেতর আছে, ডিরেক্টিভ অফ স্টেট পলিসি, সেখানে যেটা বিষয় সেটা আছে আমাদের কোথায়, ডিরেক্টিভ অফ স্টেট পলিসিতে। তো এলাবোরেশন নিশ্চয়ই সেই ডিরেক্টিভ অফ স্টেট পলিসি থাকবে, সেই ক্ষেত্রে আমাদের আনসার সঠিক হয়ে গেল অপশন ডি। পরবর্তী কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইট ওয়াজ ডেসক্রাইবড বাই ডক্টর বি.আর. আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কোন মৌলিক অধিকারটি বি.আর. আম্বেদকর বলেছিলেন যেটি সংবিধানের আত্মা এবং হৃদয়। বলছে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার, রাইট টু রিলিজিয়ান অর্থাৎ ধর্মের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস অর্থাৎ সংবিধান প্রতিবিধানের অধিকার, নাকি বলছে অল অফ দিস। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, যেটা কিন্তু আমাদের কিসে আছে, যেটা আমাদের আছে আর্টিকেল 32-তে আছে সেই বিষয়টি। তো আর্টিকেল 32কেই কিন্তু তিনি মূলত বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। পরবর্তী কোশ্চেনে যাব। হু দ্য ফার্মার্স The framers of the Constitution borrowed
দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস ফ্রম, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই বিষয়টা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি। দ্য কনস্টিটিউশন অফ আইরিশ কনস্টিটিউশন, অর্থাৎ আইরিশ বা আয়ারল্যান্ড থেকে কনস্টিটিউশনের থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যে ভারত শাসন আইন সেটা থেকে। দ্য কনস্টিটিউশন অফ ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার থেকে। নাকি বলছে দ্য কনস্টিটিউশন অফ সুইজারল্যান্ড, নাকি সুইজারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, দ্য কনস্টিটিউশন অফ আইরিশ, অর্থাৎ আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন সেখান থেকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়েছি। এবং আয়ারল্যান্ড যে কনস্টিটিউশন এটা নিয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল, তারা নিয়েছে কার থেকে? তারা নিয়েছে স্পেনের থেকে বা ফ্রান্সের থেকে নিয়েছে। তো ফ্রান্স গেল, ফ্রান্সের থেকে আসলো আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে আসলো কোথায়? ইন্ডিয়া। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী কোশ্চেনে যাব। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড, অর্থাৎ ভারতে যে দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে মূলত বিশেষভাবে ভারতরত্ন এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকারের পক্ষ থেকে। তো সেই অ্যাওয়ার্ডটি কোন আর্টিকেলের মধ্যে পড়ে? আর্টিকেল 15, আর্টিকেল 18, আর্টিকেল 19, আর্টিকেল 20। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে আর্টিকেল 18। আমরা দেখেছি যে আমাদের ভারতীয় সংবিধানে বলা হয়েছে কাউকে কোনো মানে পদবি এগুলোকে দেয়া বারণ। তো সেই ক্ষেত্রে কি করে থাকে? ভারত সরকার নিজে সেটাকে আখ্যায়িত করে থাকে, সেটা আর্টিকেল 18 এর মাধ্যমে। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য রাইট টু কনস্টিটিউট এডুকেশন ফর অল বিটুইন 6 and 14 ইয়ার্স এজ হ্যাজ বিন ইনক্লুডেড অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদেরকে কি করতে হবে? শিক্ষা প্রদান করতে হবে, সেটা ফান্ডামেন্টাল রাইটসে আনা হয়। এবং ফান্ডামেন্টাল রাইটসের কত সালে সেটাকে ফান্ডামেন্টাল রাইটসে যুক্ত করা হয়েছিল? 1998, 2000, 2002, 2001। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে 2002। এটা হয়েছিল আমাদের 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। তো সেই মাধ্যমে আমাদের কি করা হয়? 6 থেকে 14 বছর বয়সী সকলকে কি করতে হবে? অবৈতনিক, অর্থাৎ কোনো রকম বেতন না নিয়ে সরকার শিক্ষা প্রদান করবে সেই বিষয়টা। পরবর্তী কোশ্চেন। ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন দ্য, অর্থাৎ ভারতীয় যে সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য রয়েছে সেগুলো কিসের মধ্যে আছে? চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস আছে, হচ্ছে বলছে যে চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ যেগুলো মৌলিক অধিকার আছে তার ভেতরে আছে। চ্যাপ্টার অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপালের স্টেট পলিসি তার মধ্যে আছে। 9th শিডিউলের মধ্যে আছে, নাকি 42 সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে। তো দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আমাদেরকে আনা হয় কত সালে? 1976 আনা হয়। এবং এটা 42nd অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 42 যে অ্যামেন্ডমেন্ট আছে সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটা আনা হয়। সংবিধান যখন তৈরি হয় তখন কিন্তু কোনো ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সেরকম কিছু ছিল না। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে কি? অপশন ডি, 42 অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর আছে। পরবর্তী কোশ্চেন। আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস টু, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে 25 নম্বর আর্টিকেল আছে সেটা কিসের সঙ্গে রিলেটেড বা কিসের সঙ্গে সম্পর্কিত? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন নাকি ধর্মীয় অধিকার, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ কোনো ন্যায় বা অন্যায়ের বিরুদ্ধে যে রাইট সেটা, ব্যান অন রিলিজিয়াস ইনস্ট্রাকশন নাকি রিলিজিয়াস বিভিন্ন যে ইনস্ট্রাকশন বা নির্দেশ থাকে ধর্মীয় নির্দেশ সেগুলোর উপরে ব্যান বা সেগুলোর উপরে প্রতিরোধ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ যে ধর্মীয় একটা অধিকার, তোমার যে ধর্ম সেটাকে তুমি তোমার মতো করে তুমি সেটাকে মানতে পারো, সেটাই বলছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ ওয়ান অফ দ্য আউট অফ দ্য ফলোইং ইজ নট, সরি এটা নট হবে, ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ এদের মধ্যে কোনটি একটি ফান্ডামেন্টাল রাইটস নয়? বলছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মীয় অধিকার, দ্য রাইট অফ স্ট্রাইক মানে বলছে যে কোনো রকম বন্ধ করার অধিকার, বলছে রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে অধিকার। তো সঠিক অ্যান্সার এখান থেকে আমাদের হয়ে যাবে রাইট টু স্ট্রাইক, অর্থাৎ এটা কোনো ফান্ডামেন্টাল রাইটস নয়। কারণ কি? রাইট টু স্ট্রাইক কোনো ফান্ডামেন্টাল রাইটে পড়ে না, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটে উল্লেখ নেই বা মৌলিক অধিকারে উল্লেখ নেই। পরবর্তী কোশ্চেনে যাব। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্ট অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুডেড কনস্টিটিউশন বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট? দেখো, আগের কোশ্চেনে আলোচনা করলাম যে যে মৌলিক কর্তব্য সেটা কিন্তু প্রথম অবস্থায় ছিল না, সেটাকে পরবর্তীতে অ্যাড করা হয়। এবং বলছে এখানে এই কোশ্চেনটাই বলছে কত সালে সেটাকে অ্যাড করা হয়েছিল বা কত সালে যুক্ত করা হয়েছিল? 1987, 1976, 1980, 1982। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে 1976।
এবং কততম অ্যামেন্ডমেন্ট আমি বললাম 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়, এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইনক্লুড করা হয় সংবিধানের ভেতরে। পরবর্তী কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিরেক্টস দ্য স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি। অর্থাৎ এর মধ্যে কোন পার্ট বা কোন অংশে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত নামক যে ইনস্টিটিউশনটা আছে সেটাকে প্রতিষ্ঠার কথা বলা হয়ে থাকে। বলছে প্রিঅ্যাম্বল অর্থাৎ কি, প্রস্তাবনাতে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নাকি নির্দেশাত্মক নীতিতে, দ্য ফান্ডামেন্টাল রাইটস নাকি মৌলিক অধিকারে, নাকি নান অফ দ্য অ্যাবভ, নাকি কোনোটিই নয় উপরের। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন বি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল নাম্বার যে 40 আছে, আর্টিকেল নাম্বার 40-তে বলা হয়েছে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট করার কথা। এবং এটা কিন্তু একটা গান্ধিয়ান ডিরেক্টিভ স্টেট পলিসি। গান্ধিয়ান ডিরেক্টিভ প্রিন্সিপাল কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সোশ্যালিস্ট, গান্ধিয়ান এবং একটা হচ্ছে লিবার্টি এরকম একটা। তো সেই বিষয়গুলোকে তোমাদের তিনটে ভাগে ভাগ করার মধ্যে এটা হচ্ছে গান্ডিয়ান ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আর্টিকেল 40-তে বলা হয়েছে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন সম্পর্কে। পরবর্তী কোশ্চেন যাবো, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর, অর্থাৎ নির্দেশাত্মক নীতিগুলো জাস্টিসেবল অর্থাৎ বিচারযোগ্য, নন জাস্টিসেবল বিচারযোগ্য নয়, অনলি সাম অফ দ্য প্রভিশন আর জাস্টিসেবল কিছুমাত্র অংশ বিচারযোগ্য, নান অফ দ্য অ্যাবভ কোনোটিই নয়। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে নন জাস্টিসেবল। অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোনোভাবেই তুমি এর জন্য কিন্তু কোর্টে গিয়ে কেস বা কোনো রকম এর সঙ্গে তুমি কিছু করতে পারো না। পরবর্তী কোশ্চেনে যাব, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। অর্থাৎ সরি বন্ধুরা, একটু নয়েজ আসছে তোমাদের, একটু নয়েজ আসছে বন্ধুরা, তোমরা অবশ্যই নয়েজটার সঙ্গে একটু মানিয়ে নেবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে নয়েজ ফ্রি ক্লাস দেওয়ার, কিন্তু অবশ্যই বাইরের যে কুকুরগুলো আছে সেগুলো ডাকলে তো কিছু করার থাকে না, তো অবশ্যই একটুখানি মানিয়ে নেবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, অর্থাৎ এর মধ্যে কোন স্টেটমেন্টটি রাইট সেটাকে তোমাকে বলতে হবে। বলছে পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কভার্স আর্টিকেল 12 টু আর্টিকেল 35 ডিলস দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সেকেন্ড পার্ট আছে বা সেকেন্ড অংশটি আছে, দ্বিতীয় অংশটি আছে, সেখানে বলা হয়েছে আর্টিকেল 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটস এর কথা। এটা কি বলা হয়েছে? তো তোমরা সেটাকে সঠিক না ভুল সেটা পরে অ্যান্সারে বলবে। তো দেখাচ্ছি পরেরটা পড়ি। রাইট টু প্রপার্টি ইজ লিস্টেড অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন। নাকি যে সংবিধানে যে সরি যে আমাদের যে সম্পত্তির অধিকার সেটাকে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ইনক্লুডেড করা আছে, মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে আছে। তো দেখো এখানে অপশন বলছে অনলি ওয়ান, অর্থাৎ শুধুমাত্র প্রথমটা ঠিক। পরেরটা বলছে অনলি টু, শুধুমাত্র দ্বিতীয়টি ঠিক। সি বলছে বোথ ওয়ান অ্যান্ড টু, দুটোই ঠিক হবে নাইদার। এবং ডি বলছে নাইদার ওয়ান অর টু। ঠিক আছে, ডি অপশনটা একটু দেখে নেবে, এখানে আছে তোমাদের। তো ডি অপশনটা দেখতে পাচ্ছ। এইবার দেখো এখানে ফান্ডামেন্টাল যে রাইটস এর কথা বলছে আর্টিকেল 12 to 35, মানে 12 to 35, এটা ঠিক আছে। কিন্তু পার্ট 2 এটা তো ঠিক নেই, কারণ কি আর্টিকেল যে ফান্ডামেন্টাল রাইটস সেটা কিসে আছে, আমাদের পার্ট 3-তে আছে। পার্ট 3-তে, তাহলে এটা ভুল হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টা রাইট টু প্রপার্টি লিস্টেড ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু নেই, কারণ প্রথমত ছিল, পরবর্তী কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটাকে কিসে স্থান দেওয়া হয়েছে, আর্টিকেল 300A-তে, 300A-তে, এবং এটা করা হয়েছিল 44 অ্যামেন্ডমেন্টে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কি হচ্ছে, দুটোই যেহেতু ভুল, তাহলে আমাদের অপশন ডির ক্ষেত্রে সেটা মিলছে যে নাইদার ওয়ান আর টু। তো বন্ধুরা এখানে এই কটি আজকে আলোচিত ছিল, এবং এই ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল ডিউটিস থেকে আরো কিছু কোশ্চেন তোমাদের কিন্তু কালকে করাবো পার্ট 2 ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, একবার ঘুরে দেখতে পারো, ভালো না লাগলে তোমরা ডিসলাইক করতে পারো, কমেন্টে জানাতে পারো তোমাদের কেন ভালো লাগছে না। সেই জন্য আমি কিন্তু তোমাদের মধ্যে আরো বেশি ভালো করে ক্লাস আনার চেষ্টা করব। এবং কিছু ইকুইপমেন্টের অভাবের জন্য কিন্তু আমরা ক্লাসগুলোকে সেইভাবে অ্যারেঞ্জ করতে পারছি না। তো বন্ধুরা তোমাদের সহযোগিতা একান্তই কাম্য, যদি তোমরা সহযোগিতা করো, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমরা সবার জন্য ফ্রিতে এই ধরনের ক্লাস রেগুলার তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।